নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ত্রাণ দুর্নীতি, আইন শৃঙ্খলা নিয়ে আক্রমণ। দুর্নীতির অভিযোগে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের এবং আইন শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্যকে নিশানা বিজেপি সভাপতি নাড্ডারও। রাজ্যপাল নাড্ডাকে পাল্টা জবাব তৃণমূলের। সৌরভ গুহ প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, সৌরভের সঙ্গে একবার কথা বলবো। সৌরভ, কি বলেছেন রাজ্যপাল? দেখো, সার্বিকভাবে রাজ্যপাল তিনি কিন্তু সার্বিকভাবে দুর্নীতির নিয়ে অভিযোগ তুলেছেন। যে দুর্নীতির অভিযোগে বিরোধীরা ইতিমধ্যেই সরব। রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দলকে তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। সেই ত্রাণ বন্টনে স্বজন পোষণ এবং পার্টির লোকেদেরকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে বা তাদেরকে সুবিধে দেওয়া হচ্ছে, এই অভিযোগ কিন্তু বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেস নয়। এই অভিযোগ আজ সকালবেলা করলেন রাজ্যের রাজ্যপাল এবং খুব স্বাভাবিকভাবে আরও একবার কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড়সড় অভিযোগে সরব হলেন রাজ্যের রাজ্যপাল। সৌরভ, আমাদের সঙ্গে থাকো, একবার শুনে নেব কি বলেছেন রাজ্যপাল। Those who were not entitled to get benefit got benefit in large measure. I take a very serious view of it. One, the beneficiary who is not the actual beneficiary, if he or she has taken the relief, it's a serious legal lapse. It's a crime in law. And the authorities at the block level who have not looked into it carefully or have willingly crawled before the authority will also have to face music of law. What a shame to our state that money is being returned. If money is being returned, every such person must face law. শুধুমাত্র রাজ্যপাল জগদীপ ধনখড়ি নয়, রাজনৈতিক দলের তৈরি হচ্ছে মদতেই তৈরি হচ্ছে ত্রাণের তালিকা। তিনি যেমন বলছেন ঠিক তেমনই আজ জেপি নাড্ডা, বিজেপি সভাপতি, তিনি করোনা তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানাচ্ছেন। কি বলছেন তিনি? সৌরভ গুহ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, জেপি নাড্ডার কি বক্তব্য? একেবারেই অতনু, আমরা যদি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিটাকে খুব সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে বিজেপি ইতিমধ্যেই টার্গেট বাংলা তারা ঘোষণা করেছেন। 2021 তাদের টার্গেট, এবং 2021 যতই ঘনিয়ে আসছে, 2021-এর নির্বাচনের মরশুম যত ঘনিয়ে আসছে, ততটাই কিন্তু আক্রমণাত্মক হচ্ছে বিজেপি। আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যে ভার্চুয়াল র্যালি শুরু হয়েছিল, আজকে জেপি নাড্ডার হাত ধরে সেই 5 দফা ভার্চুয়াল র্যালি আজকে কিন্তু শেষ দিনে এসে উপনীত হলো, যেখানে 3টি মূল ইস্যু জেপি নাড্ডা তুলে ধরলেন। 1, করোনা সামলাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, সবটাই করেছেন প্রধানমন্ত্রী। 2, কাটমানি ইস্যুতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে এ রাজ্যে, এবং তিনি বললেন কাটমানি ইস্যুতে এমন অবস্থা হয়েছে যে এবার এই সরকারকে কাট করবার দিন চলে এসেছে। অন্যদিকে দুর্নীতি, সার্বিকভাবে দুর্নীতি, এই 3 ইস্যুকে সামনে রেখে আজকে ভার্চুয়াল র্যালির বলা যেতে পারে কনক্লুশনের এসে তিনি কিন্তু এই সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মূল 3টি ইস্যুতে সরব হলেন। দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় করোনা প্রতিরোধে ব্যর্থ এবং কাটমানি, এই 3 ইস্যুতে কিন্তু সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সৌরভ, আমাদের সঙ্গে থাকো। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কি বলেছেন শুনবো। कि आज वेस्ट बंगाल में पद छोड़ करके और कुछ है ही नहीं, पद के लिए सब कुछ करने को तैयार है। आज क्रिमिनलाइजेशन इतना ज्यादा हो गया कि जहां बल का प्रयोग होता है वहां विचारधारा समाप्त होती है। और आज बंगाल जो विचार से ओतप्रोत है, उसके विचार को कुंठित करने का काम वर्तमान सरकार कर रही है। इसको हमको समझना चाहिए। राजनीतिक प्रतिद्वंदियों को जेल में डाल दो, उनके खिलाफ केस लगा दो, उनके खिलाफ नारकोटिक्स के केस लगा दो, कोरोना में हमारे सांसदों को काम न करने दो, उनके बाहर घर में चिप्पी लगा दो, उनको हाउस अरेस्ट कर दो। ये कौन से मापदंड तय हो रहे हैं? और आप देखिए
एक श्यामा प्रसाद मुखर्जी थे जिन्होंने रीजनल एस्पिरेशन से लेकर के नेशनल लेवल तक की इंटीग्रिटी की चर्चा की, और आज की मुख्यमंत्री हैं जो कोरोना के केसेस को दिल्ली को रिपोर्ट करने में अपनी हेठी समझती है। विच टाइप ऑफ फेडरलिज्म वी आर वर्किंग इन? जो बंगाल का गौरव था उसको वापस स्थापित करना है, और इसके संकल्प के लिए वर्तमान सरकार जो हर तरीके से नुकसान पहुंचा रही है उसको लॉक स्टॉक एंड बैरल बाहर करना है, और वहां पर भारतीय जनता पार्टी का शासन लाना है। इस बात को हमको সৌরভ গুহ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, আইন শৃঙ্খলা নিয়ে কথা উঠছে, প্রতিহিংসা রাজনীতি করছে তৃণমূল। যখন জেপি নাড্ডা এই সব কথা তুলছেন তখন তৃণমূলের কি বক্তব্য? দেখো, খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম দলের দুই শীর্ষ নেতা, তারা নিশ্চিতভাবে জেপি নাড্ডার বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। প্রথমত করোনা সামলানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেপি নাড্ডা যেভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যে একদিকে তিনি করোনার পরিসংখ্যান চাপছেন, অন্যদিকে করোনায় মুখ্যমন্ত্রী আসলে কিছুই করেননি, সবটা প্রধানমন্ত্রী করেছেন। এই প্রসঙ্গে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে এটা সার্বিকভাবে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল পেতে বাংলাকে রক্ষা করবার জন্য সচেতনতার কাজে নিজের জীবন তুচ্ছ করে কাজ করেছেন। ফিরহাদ হাকিম একই সঙ্গে তিনি বলেছেন যে জেপি নাড্ডা এবং বিজেপি মিথ্যের আশ্রয় নিয়ে বারংবার এই জল ঘোলা করবার রাজনীতি করছে। তারা শুধু জেপি নাড্ডা নয়, দিলীপ ঘোষকেও কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু করেছেন। সৌরভ আমাদের সঙ্গে থাকো, একবার শুনবো ফিরহাদ হাকিম কি বলছেন। আপনি আচারী ধর্ম পরের শিখাও, নাড্ডা সাহেব এই শ্লোকটা জানেন না, এর অর্থটা জানেন না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অত্যন্ত শক্ত হাতে যে কোনো দুর্বৃত্তায়নকে দমন করে, এবং বাংলার মানুষ অত্যন্ত সুখে আছেন। জেপি নাড্ডা সাহেব জানেন না যে জঙ্গলমহলে রোজ কতগুলো করে খুন হতো নকশাল আমলে, আজকে জঙ্গলমহল হাসছেন। পাহাড়ে কি অশান্তি হতো জানেন না, পাড়ায় এলাকায় কি অবস্থা হতো জানেন না। এখন ওনারা চেষ্টা করছেন, অশান্তি করার চেষ্টা করছেন। সৌরভ, ত্রাণ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন, ত্রাণ দুর্নীতি প্রসঙ্গ তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম কি বলছেন? দেখো, ত্রাণ দুর্নীতি নিয়ে ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায় তারা কিন্তু দুজনেই একই সুরে তারা কথা বলেছেন। যেখানে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে ৮০,০০০ বুথের মধ্যে হয়তো ১০০০টিতেও ১০০০-এরও কম বুথে বিভিন্ন অসন্তোষ এবং দুর্নীতির অভিযোগগুলো আসছে, বাকি কোথাও কোনো অভিযোগ নেই। কিন্তু সার্বিকভাবে কোনো ইস্যু, সত্যিকারের কোনো ইস্যু নেই বলে বিজেপির তরফ থেকে ইস্যু বানাবার চেষ্টা হচ্ছে। এই কথাটা ফিরহাদ হাকিমও বলেছেন, এই কথাটা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন। দেখো, আমরা যে কথাটা বলছিলাম যে ২০২১-এর আগে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস যুযুধান, এই দুই শিবিরের মধ্যে কিন্তু রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে, এবং সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে করোনা মোকাবিলা এবং একই সঙ্গে আমফান ত্রাণকে কেন্দ্র করে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে চাপান উত্তর কিন্তু অব্যাহত রয়েছে। ধন্যবাদ সৌরভ। ফিরহাদ হাকিম কি বলছেন শুনবো। সারা জীবন বিরোধী রাজনীতি আমরা করে এসেছি, আমরা জানি যে বিরোধীদের কণ্ঠরোধ কাকে বলে। যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে লালু আলাম হাজরা মোড়ে খুন করতে যায়, যখন সিঙ্গুরের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিঁচড়ে মেরে নিয়ে এসে সেকেন্ড হুগলি ব্রিজের উপর ফেলে দেওয়া হয়, যখন নন্দীগ্রামে আটকে দিয়ে একজন নেত্রীকে কুরুচিভাবে গালিগালা করা হয়, আমাদের ৫০,০০০ কর্মীকে হত্যা করা হয়, সেটাকে বিরোধীদের কণ্ঠরোধ বলে। আর এখানে তো এখন হয়েছে কেউ মারা গেলে সেটা ধরবার কম্পিটিশন বিজেপিদের মধ্যে লেগেছে। এখানে আমরা আগেই বলেছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, তাই পশ্চিমবঙ্গের সব মানুষ মাথা তুলে আজকে বাঁচছে। রাজ্যে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ,
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরাবর কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকে টার্গেট করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মাননীয়ার ভাবমূর্তি ঠিক করার জন্য এই ধরনের চালাকি করা হয়েছে। মাননীয়ার অনুপ্রেরণাতে টাকা পয়সা লুট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ওনার গায়ে যেন না লাগে দেখানোর চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী ক্লিন। মোটেই ক্লিন নয়, মুখ্যমন্ত্রীর অযোগ্যতার জন্য চুরিগুলো হচ্ছে। সমস্ত কিছুর দায় ওনাকে নিতে হবে। এখন ঝেড়ে ফেলে এটা করা চলবে না। মাঝখানে কিছু করা হয়েছিল দিদিকে বলো বলে, এটা হচ্ছে ইলেকশন থেকে নিজের দুর্নীতির চেহারাটাকে মুক্ত রাখার জন্য এসব চালাকি হচ্ছে। মানুষকে আয়োয়াস করা হচ্ছে, বারবার এই চালাকি করা হচ্ছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা আর যারা চুরি করেছে তাদের সাজা দেওয়া, দুটোই একসঙ্গে করতে হবে। এর নিচে কোনো রাস্তা নাই। বাগদার কোনিয়ার একটি ছবি দেখে নেব। আমফানের ত্রাণ ক্ষতিপূরণ নিয়ে যেখানে বিক্ষোভ, পুলিশকে ঝাঁটাপেটা তৃণমূল সমর্থকদের। বাগদার কোনিয়ারার ছবি, বাগদার কোনিয়ারাতে তুল কালাম। আমফানের ত্রাণ ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ, পুলিশকে ঝাঁটাপেটা তৃণমূল সমর্থকদের। যে ছবি দেখছেন বাগদার কোনিয়ার ছবি দেখছেন, আমফানের ত্রাণ ক্ষতিপূরণ নিয়ে বিক্ষোভ। ঝাঁটা হাতে দেখা যাচ্ছে একজনকে। ঠিক কি হচ্ছে জানবো অনিরুদ্ধ কীর্তনিয়া প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। অনিরুদ্ধ, যে ছবি দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে চাইবো, ঠিক কি হয়েছে? দেখো অতনু, বাগদা কোনিয়ারা 2 নম্বর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। একাধিক পঞ্চায়েত সদস্য কিন্তু আমফান ক্ষতিপূরণের টাকা তারা তছরূপ করেছে বা তারা স্বজন পোষণ করেছে। আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই স্বজন পোষণের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য পঞ্চায়েতের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকরা। সেই বিক্ষোভ সমাবেশ ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েতের যে গেট, সেই মূল গেট কিন্তু ভাঙার চেষ্টা চালায় তৃণমূল সমর্থকরা। পুলিশ কিন্তু সেটা প্রতিহত করতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ঝাঁটা, চপ্পল এগুলো কিন্তু সাধারণ তৃণমূল সমর্থকরা নিশ্চিত থাকে বা তাদের উদ্দেশ্যও মারতে থাকে। এখন কিন্তু ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েতের গেট ভাঙার জন্য চেষ্টা চালাচ্ছে তৃণমূল সমর্থকরা। উপরে ইতিমধ্যে 4 জনের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন। কিন্তু নিচে যে সমস্ত সমর্থক যারা আমফান ক্ষতিপূরণের টাকা সঠিকভাবে পায়নি, তাদের দাবি ইতিমধ্যে গেট খুলে দিতে হবে। এই দাবিতে কিন্তু ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে এবং ব্যাপক পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এই অবস্থায় কিন্তু এখনো কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে আছে। অতনু, ধন্যবাদ অনিরুদ্ধ। সংঘর্ষে গ্রেপ্তার 3 বিজেপি সমর্থক, আজ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন সিভিক ভলান্টিয়ার। পুলিশের দাবি সৌমিত্র সামন্ত ও শুভেন্দু সামন্ত দুজনেই বিজেপি সমর্থক। তাদের বিরুদ্ধে গতকাল বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। অন্য এক ধৃতের নাম সজল বাগ। রবিবারের সংঘর্ষের জেরে আজও থমথমে বাগনানের হালান ও পাচানি গ্রাম। স্থানীয়দের দাবি হালান মূলত তৃণমূল পরিচালিত, পাচানিতে বিজেপি সমর্থকের সংখ্যা বেশি। রবিবার 2 গ্রামের মাঝে বাগপাড়ায় শুরু হয় উত্তেজনা। রবিবার পাচানিতে একটি কর্মী সভার আয়োজন করেছিল বিজেপি। 2 বিজেপি সমর্থক বিজল বাগ ও সজল বাগের বাড়িতে এই কর্মী সভা হওয়ার কথা ছিল। বিজেপির অভিযোগ, কর্মী সভা ভণ্ডুল করতে হেলান থেকে লোক জড়ো করেছিল তৃণমূল। নেতৃত্ব দেন হেলান গ্রাম পঞ্চায়েতের সদস্য সাহারানী দলুইয়ের স্বামী বাসুদেব দলুই। বিজেপির অভিযোগ, হামলার জন্য জড়ো করা হয়েছিল বহিরাগতদেরও। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা দাবি করা হয় প্রথমে পিছন থেকে হামলা চালায় বিজেপি। ছোট ছোট ছেলেদের মুখে দুটো খাবার দিতে পারছি না, একটা গ্যাস ব্যাস কিছু নেই। এবার কি মাঝে মধ্যে আসছে এরা? না, এই এসে মানে সব চোখ করে এইরকম করতেছে কেন বলুন? আপনারা মেরে ফেললেন না, আপনাদের তো এত পিস্তল গুলি আছে, আমাদেরকে মেরে ফেললেন না। আমরা আর সহ্য করতে পারি না, জানেন তো এইরকম। আর কত সহ্য করবো বলুন তো? হাওড়ার বাগনানে রবিবারের ঘটনায় হামলা হয় তৃণমূল পরিচালিত হেলান পঞ্চায়েতের সদস্যা সাহারানী দলুইয়ের বাড়িতে। সাহারানীর অভিযোগ, বোমা পিস্তল নিয়ে তার বাড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকরা।
আমি তখন তো বাড়ির ভেতরে, আর ও আমার ছেলে আর আমার স্বামী ওরা ওর দিকে ওইসব দেখে তারা ছুটে পালিয়ে যায়, নাহলে তো আমার ছেলেকে শেষই করে দিতে হবে। ওদের কাছে পিস্তল ছুরি কাজে সব কিছু আছে, এবার আমরা এগোতে পারি। বিজেপি করতে, আগে সিপিএম করতে, এখন বিজেপি করে। হাওড়ার বাগনানের রাজনৈতিক সংঘর্ষের পিছনে রয়েছে তৃণমূলের তোলাবাজি। অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। তার দাবি সবকিছু জেনেও নীরব প্রশাসন। নতুন ওখানে ব্যাপক গন্ডগোল, ওখানকার যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে সেখানে তোলা নিয়ে টিএমসি লোকেদের মধ্যে ঝগড়া, কোটি কোটি টাকা তোলা হয়। তার মধ্যে ওদের একজন নেতাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, ওখান থেকে সব নিজেদের মধ্যে মারামারি। এখন বিজেপিতে লোক বিক্ষুব্ধ হয়ে বিজেপিতে চলে আসছে, জয়েন করছে, কোথাও কোথাও বিজেপির সঙ্গেও সংঘর্ষ হচ্ছে। কিন্তু ওখানে অবস্থা অগ্নিগর্ভ হয়ে আছে। তোলাবাজি সিন্ডিকেটের ফলেতে মানুষের জীবন অতি ওষ্ঠাগত, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা চালানো মুশকিল হয়ে যাচ্ছে, প্রশাসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন? সিপিএম এর করা কিছু বিগত দিনের হারমাত যারা এই এলাকায় অত্যাচারিত ছিল, তারা বর্তমানে তাদের জামার রং পাল্টে বিজেপি আশ্রিত হয়েছে। বিজেপি আশ্রিত হয়ে এবং স্বরূপ খাঁড়ার নেতৃত্বে আজকে সারা সেখানে জমায়েত হয়েছিল ইন্টারন্যাশনালি এলাকাকে উত্তেজনা তৈরি করার জন্য। কোনো রকম প্ররোচনা ছাড়াই তারা আমাদের পঞ্চায়েত মেম্বারের বাড়ি পাঁচানি, ওই এলাকার পাঁচানি বাগপাড়ার পঞ্চায়েত মেম্বারের বাড়ি আক্রমণ করে এবং তার বাড়িতে যথেচ্ছ বোমাবাজি করে। শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য করোনা মুক্ত। পার্থপ্রতিম সরকার প্রতিনিধি শিলিগুড়ি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, চিকিৎসকরা কি বলছেন অশোক ভট্টাচার্য? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে গত 16 জুন তিনি অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং 17 তারিখ তার সবের নমুনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে কিন্তু তার শারীরিক অবস্থা কয়েকদিন খারাপ যাচ্ছিল। তারপর আবার অবনতি হওয়ার পর তারপর চিকিৎসকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণ রেখে তাকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। এবং এই শিলিগুড়ি চিকিৎসা ব্যবস্থা যে উন্নত এবং চিকিৎসা এবং নার্সিং স্টাফদের প্রশংসা করেছেন অশোক ভট্টাচার্য, যে এরকম যদি পরিষেবা না হতো, উন্নত মানের পরিষেবা না হতো, তাহলে কিন্তু তার দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসাটা সম্ভব হতো না। ধন্যবাদ পার্থপ্রতিম। অনেক ভালো আছি, সুস্থ আছি, সুস্থতাটাকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কবে থেকে কাজে যোগ দেবেন আবার? 15 দিন বিশ্রাম করতে হবে। না, সবাই সতর্ক থাকুন। যদি সতর্ক থাকা যায়, সাবধানতা অবলম্বন করা যায়, আর মনের যদি জোর রাখা যায়, তাহলে করোনা হলে মৃত্যু না। আমার দেখলাম তো সিনসিয়ারিটি দেখিয়েছে ডাক্তার আর নার্সিং স্টাফ, আমি অভিভূত। ওদের প্রতি আমাদের প্রাপ্য মর্যাদা কিন্তু আমরা দেই না কেউ, এটা দেওয়া উচিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে সমস্তটা মনিটরিং করা, এবং তিনি নিজে ফোন করে অশোকবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ব্যক্তিগত কোনো বিরোধ নেই, আমরা চাই যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা আমাদের দলের এটা রাজনৈতিক সৌজন্য, এবং আমরা এই কালচারটাকে লালন করতে চাই, পালন করতে চাই।